আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। আপনারা জানেন যে গতকাল মঙ্গলবার সকালে কলকাতায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির যারা রয়েছেন কলকাতায়, তাদের সাথে সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে ওয়ার্কিং কমিটির সদস্য ছাড়াও আরো দুজন উপস্থিত ছিলেন। সেখানে নির্বাচনে জনগণ যে ভোট দিতে যায়নি, অধিকাংশ জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের সভানেত্রীর আহ্বানে সাড়া দিয়েছে, সেটি নিয়ে আলোচনা হয়েছে, দেশবাসীকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়াও মার্চ মাস একটি ঐতিহাসিক মাস, 7ই মার্চ, 26শে মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ, এই সব বিষয় উদযাপন নিয়ে কথা হয়েছে এবং সেখানে অনিবার্যভাবেই এসেছে যে কলকাতায় বর্তমানে আওয়ামী লীগের যে কয়েকজন নেতা অবস্থান করছেন তাদের দেশে ফেরা নিয়ে। কদিন আগে আমি একটি ফোন পেয়েছিলাম কলকাতা থেকে, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা। তিনি আমাকে বলেছিলেন আমি যেন জননেত্রী শেখ হাসিনার সাথে একটু আলাপ করি এবং তিনি আমাকে যেটা বলেছিলেন যে তারা আসলে দেশে ফিরতে চায়। দেশে আইনের শাসন যদি থাকে, যদি আদালতে গেলে সুবিচার পাওয়া যায়, এটি নিশ্চিত হলে তারা দেশে ফিরে যাবে। এবং গতকালকের আলোচনায় সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে নেতাদের রেডি হতে বলেছে, মানসিকভাবে রেডি হতে বলেছে এবং দেশে ফেরার জন্য তৈরি হতে বলেছে এবং দেশে ফিরে গিয়ে ফেস করতে হবে হোয়াট এভার দ্য সিচুয়েশন। এবং সেখানে আরো আলোচনা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে বর্তমানে যে নিষেধাজ্ঞা রয়েছে, যেটি গত বছরের 12ই মে ডক্টর ইউনূস একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি অ্যাপ্লাই করেছিল এবং সন্ত্রাস দমন আইন এসব বিভিন্ন অধ্যাদেশে দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে সিনিয়র স্বরাষ্ট্র সচিব স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়ার জন্য ওয়ার্কিং কমিটিতে আলোচনা করা হয় এবং আশা করা হয় যে সরকার সেটা তুলে নেবে। যদি তুলে না নেয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই আন্দোলনের পথে যাবে। তো এখন ইম্পর্টেন্ট বিষয় হলো যে আওয়ামী লীগের নেতারা তাদের মতো করে ফিরবে এবং নেতারাও অনেকদিন ধরে এটা ভাবছে যে এই 12ই ফেব্রুয়ারির পরে বিশেষ করে যে এখন তাদের ফিরে যেতে হবে। জেল বা গ্রেপ্তার এগুলো রাজনীতির খুব স্বাভাবিক অনুষঙ্গ এবং তারা রেডি টু ফেস। বাট বর্তমানে বা অ্যাটলিস্ট ইউনূসের আমলে যেভাবে আদালতগুলো ফাংশন করেছে, আসিফ নজরুল যেভাবে আদালতকে একেবারে মবের একটা স্বর্গরাজ্য বানিয়েছিল, সেই অবস্থায় তো আসলে স্বেচ্ছায় ফেরা যায় না। কিন্তু এখন আশা করা যায় যে পরিস্থিতির উন্নতি হবে এবং দেশে অ্যাটলিস্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে যিনি, তিনিও বলেছেন যে দেশে এখন আর মবের শাসন চলবে না। এই কথা যখন তিনি বলছেন ঠিক তখনই আমরা গতকাল দেখলাম বরিশালের আদালতে আইনজীবীরা বিচারকের উপস্থিতিতে মব করছে। আইনজীবী যারা আইন বাস্তবায়ন, আইনের শাসন কায়েমের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় একজন মন্ত্রীর স্টেটমেন্টকে উপেক্ষা করে তারা মব করছে। তো এই অবস্থায় তো বাংলাদেশে এখনো আইনের শাসন ওভাবে এস্টাবলিশড হয়নি। তারপরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু রেডি হচ্ছে, তারা হয়তো সবাই একসাথে না হলেও আস্তে আস্তে তারা বাংলাদেশে ফিরবে। এই যখন অবস্থা, তখন আরো একটি আলোচনা আসছে যে শেখ হাসিনা নিজে কি দেশে ফিরছেন। ওই মিটিং এ অনেকেই বলেছিলেন যে নেত্রী আপনাকে নিয়ে আমরা দেশে ফিরব। নেত্রী বলেছেন যে তোমরা তোমাদের মতো করে ফেরো, আমি আমার মতো করে ফিরব। একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তিনি অবিলম্বে বাংলাদেশে ফিরে যেতে চান। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে ফিরে গিয়ে তিনি আইন যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করতে চান। তিনি বলেছেন তিনি ফাঁসিকে ভয় পান না, তিনি জেলে যেতে ভয় পান না, কিন্তু তিনি বাংলাদেশে ফিরে যেতে চান।
একটা টেকনিক্যাল সমস্যা হলো যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। সুতরাং শেখ হাসিনার এই মুহূর্তে কোনো পাসপোর্ট নেই। তারপরেও তিনি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি ফিরতে চান, তার অভিপ্রায়ের কথা। এখন বাংলাদেশে তার ফেরার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা আশা করি তিনি ফিরবে, এবং নিশ্চিত মৃত্যুর মুখে। আপনারা জানেন, এটা এখন সবাই জানে যে ভারতের মধ্যস্থতায় তাকে কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। না হলে সেদিন ওয়াকার এবং ইউনূস গং যেভাবে প্ল্যান করেছিল, তাতে গণভবনেই তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো। সেখান থেকে ভারত যেহেতু তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, তো ভারত নিশ্চয়ই তাকে কোনো একটা বিপদের মুখে ঠেলে দেবে না। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে চেনেন, আপনারা জানেন যে শেখ হাসিনা এর আগেও 2007 সালে একটা এরকম পরিস্থিতি হয়েছিল, তার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই সময়ের 111 সরকার। কিন্তু তিনি তখন সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সরকারকে বাধ্য করেছিলেন বেসিক্যালি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে, এবং তিনি দেশে ফিরে এসেছিলেন মে মাসে, এবং জুলাই মাসের 16 তারিখে তিনি গ্রেপ্তার হয়েছিলেন 2007 সালে। সুতরাং শেখ হাসিনা এবারও দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এবং আমরা আশা করি যে কিছু প্রয়োজনীয় মেকানিজম শেষ হলে তিনি অবশ্যই দেশে ফিরবেন। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা উঠতেই ঘুম হারাম হয়ে গেছে জামাত, এনসিপি এবং তাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দালালি করেন বা ইউটিউবিং করেন। আপনারা দেখবেন যে এখন সব শিয়ালের এক রায়ের মতো সেই আসিফ মাহমুদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন বা তাদের সমর্থনে যেসব ইউটিউবার আছেন, সবাই একটা আওয়াজ তুলেছে যে বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া। বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া, এবং তারা একটা ভুল ন্যারেটিভ প্রচার করছে যে এর আগে 1981 সালে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরতে দিয়ে ভুল করেছিলেন, এবং তার পরিণতিতে অল্প কয়েকদিনের মধ্যে জিয়া নিহত হয়েছিলেন, জিয়া খুন হয়েছিলেন। কিন্তু যারা এই ন্যারেটিভটি প্রচার করছেন তারা ইতিহাসের সত্যকে লুকোনোর চেষ্টা করছেন। শেখ হাসিনা 1981 সালের 17ই মে যে বাংলাদেশে ফিরে এসেছিলেন সেটি কারো দয়ায় নয়, কারো অনুগ্রহে নয়। 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সম্মেলনে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল, এবং তখন তিনি সিদ্ধান্ত নেন দেশে ফেরার, এবং সবার সাথে আলোচনা করে 17ই মে তিনি বাংলাদেশে ফেরেন। এবং জিয়াউর রহমান সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন শেখ হাসিনা দেশে ফিরতে না পারেন। এমনকি শেখ হাসিনা প্রত্যাবর্তন ঠেকানোর জন্য কমিটিও করা হয়েছিল। একটা কমিটির আহ্বায়ক ছিল সেই সময়ের জাতীয় সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ। তাহলে জিয়াউর রহমান কি করে শেখ হাসিনাকে আসতে দিলেন? এবং জাতিসংঘের যে বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র আছে সেখানেও বলা আছে যে কেউ তার মাতৃভূমিতে যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে, এটা একটা সার্বজনীন মৌলিক মানবাধিকার। সুতরাং শেখ হাসিনা 1981 সালে জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলেন। জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন তার প্রত্যাবর্তন ঠেকাতে, পারেননি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একটি সম্পূর্ণ আলাদা ঘটনা, এর সাথে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক নাই। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার দাবি তোলা হয়েছিল যে জিয়া হত্যার প্রকৃত খুনিদের আইডেন্টিফাই করা হোক, বিচার করা হোক। কিন্তু বিএনপির পক্ষ থেকে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার যে তারা জিয়াউর রহমান হত্যার প্রকৃত বিচার করতে কখনো আগ্রহী হয়নি। সুতরাং শেখ হাসিনা ফিরবে, বিএনপির বর্তমানে সরকারে রয়েছে, তারা তাদের মতো অবস্থান নেবে, তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। কিন্তু শেখ হাসিনা যদি ফিরতে চায় তিনি ফিরবেন, এবং শেখ হাসিনার ফিরলে বর্তমান বিএনপির বা তারেক রহমানের কোনো সমস্যা হবে না। শেখ হাসিনা ফিরলে সমস্যা হবে ওই জামাত, ওই এনসিপি কিংবা তাদের পক্ষে যারা ইউটিউবিং করেন তাদের সমস্যা হবে। যদি আওয়ামী লীগ না আসে তাহলে জামাত, এনসিপি মিলে আন্দোলন করে বিএনপিকে তটস্থ রাখতে পারবে। কিন্তু যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির মাঠে একটা ভারসাম্য তৈরি হবে, এবং জামাত, এনসিপির মতো এইসব ভুইফোড় শক্তিগুলো, আগাছাগুলো তারা রাজনীতিতে কর্নার্ড হয়ে যাবে। আজকের বাস্তবতায় এটা প্রমাণিত যে বাংলাদেশের রাজনীতি আসলে দ্বিদলীয়, মানে একদিকে বিএনপি তার জোট এবং আরেকদিকে আওয়ামী লীগ এবং তার জোট, এবং এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। আমরা দেখলাম ডক্টর ইউনূসকে নিয়ে একদম
নোবেল বিজয়ী, বিশ্ব হ্যান ত্যান কত কিছু কিন্তু দেখলাম যে মাত্র 18 মাসে একটা উন্নতির দিকে ধাবমান একটা দেশকে কিভাবে ফোকলা করে দিয়েছে, সেই দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংক সিস্টেমটাকে একদম তছনছ করে দিয়ে গেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে, এবং এটাই বাংলাদেশের জন্য বেস্ট অপশন। শেখ হাসিনা ফিরবেন। এখন অনেকেই আমাকে হয়তো জিজ্ঞেস করবেন যে তিনি কবে ফিরবেন। এক্স্যাক্টলি তারিখটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু তিনি ফিরবেন এবং সম্ভাব্য দ্রুততম সময়ে তিনি বাংলাদেশে ফিরবেন। যে ইউনূস এখন বিচার আইনজ্ঞ খুঁজে পাচ্ছে না। সে বুঝতে পারছে আগামী দিনে তার বিরুদ্ধে কিরকম সমস্ত আঘাত আসতে চলেছে, আইনি আঘাত। তো সে পোস্টে অনেকে লিখেছে, দূর মশাই আপনি কি যে বলেন, ও এখন রাষ্ট্রপতি হওয়ার জন্য ও এখন ছটপট ছটপট করছে, বোধহয় রাষ্ট্রপতি হয়েও যাবে, আর আপনি এখন এই সমস্ত কথা বলছেন, এগুলো অবিশ্বাস্য লাগছে। হ্যাঁ, ঠিক কথা। কথা তো আপনারা তো সত্য বলেছেন, আপনারা তো অসত্য কিছু বলেননি, কিন্তু ঘটনাটা হয়েছে অন্য। কিরকম, এই যে বুইয়া খাটাস কিন্তু ওর কিন্তু প্ল্যানিং এর কোনো শেষ নেই। ও মনে করেছে মেটিকুলাস ডিজাইন প্ল্যান করে ও তো একটা ক্ষমতায় এসছে, আর একটা মেটিকুলাস প্ল্যান করে ও ক্ষমতায় টিকে যাবে। তা মোটামুটি মেটিকুলাস প্ল্যান তার খেটে গেছিল, কিন্তু মধ্যিখানে বাদসাধ্য হচ্ছে গিয়ে ভোটের রেজাল্ট। ভোটের যেদিনকে সকালবেলা, যেদিনকে রেজাল্ট বেরোবে, মানে ভোট হয়ে গেছে, সেদিনকে সকালবেলা পর্যন্ত ও প্রচন্ড খুশিতে উত্তেজিত ছিল। এবং উত্তেজিত হয়ে তিনি যখন বাইরে বেরিয়ে যে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে, তখন উনি যে উত্তর দিয়েছে তার ভিডিওটা আমার এখানে আছে। Fantastic. We have a big future coming up. We are just creating new Bangladesh. Bangladesh 2.0. Thank you. Thank you. বাংলাদেশ 2.0 তখনও পর্যন্ত নিশ্চিন্তে ছিল যে বাংলাদেশ একেবারে ওনার হাতের মধ্যে চলে এসছে, জামাত ক্ষমতায় আসছে, কিন্তু ভেতরে ভেতরে যে খেলা ঘুরে গেছে সেটা উনি বুঝতে পারেননি। তারপর থেকে, এই ভিডিওর পর থেকে আর কি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহামান্য আমাদের প্রধান উপদেষ্টার মুখ আর দেখা যায়নি। মহামান্য উপদেষ্টা তারপর থেকে একেবারে পর্দার অন্তরালে লীন হয়ে গিয়েছেন। এইবার তো ক্ষমতায় বসে গেলেন, তো তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথটা পাঠ করে দিলেন। তারপরে তো তার ভিতরে ভান্ডা ফোর যেটা করলেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পু সারা বাংলাদেশের সামনে, জনগণের সামনে তার একেবারে জামা কাপড় পুরো খুলে তাকে নগ্ন চেহারা বার করে দিলেন, যে একটা রাষ্ট্রপ্রধানকে তিনি কিভাবে জেলখানার মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিলেন। কারাগারের রাষ্ট্রপ্রধান, ও মানে এটা হওয়া উচিত ছিল সেদিনের হেডলাইন, কারাগারের রাষ্ট্রপ্রধান। তো যাই হোক, এ সমস্ত মেটিকুলাস ডিজাইনটা তখন উনি করেছিলেন। তখন উনি মনে করেছিলেন যে ওনারা আজন্ম ক্ষমতায় টিকে থাকবেন, উনি হবেন রাষ্ট্রপতি, কেউ একজন হবে প্রধানমন্ত্রী, এই সমস্ত করে ফেলে ওনারা গিয়ে এখন আজন্ম থাকবেন। যার জন্য ওনার যে সমস্ত উপদেষ্টা আছে তারা ভোটের আগের দিন পর্যন্ত লম্বা লম্বা লেকচার মেরেছেন। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তন হওয়ার পর এখন তারেক রহমান ক্ষমতায় বসে গেছেন। স্টিয়ারিং তো অন্য লোকের হাতে, কার হাতে আমি বলবো না, স্টিয়ারিং তো অন্য লোকের হাতে। এখন সে স্টিয়ারিং এ গাড়ি চলছে। এখন উনি হয়ে গেছেন গাড়ির একজন মাথায় বসা একজন
যে টালমাটাল খাচ্ছে, কখনো পড়ে যাবে এদিকে, কখনো ওদিকে পড়ে যাবে। এখন তিনি আইনের বেড়াজালে পড়তে পারেন। যে সমস্ত কর্মকাণ্ড উনি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সমস্ত কর্মকাণ্ড তো করে গেছেন বাংলাদেশের 18 মাসের ইতিহাসে। এই স্বর্ণাক্ষরে কর্মকাণ্ডগুলি এক এক করে যখন উন্মোচিত হবে, তখন উনি তো জানেন উনি কি কি করেছেন, তখন উনি তো বেকায়দায় পড়বেন। এখন ওনার আইনজ্ঞের দরকার। তা আইনজ্ঞ উনি এখন খুঁজতে ব্যস্ত। এখন সমস্যা হচ্ছে, অনেকে লিখেছেন আমায় যে দূর মশাই আপনি কি বলেন, যে উনি এখন বিএনপির লোক ওকে আইনজ্ঞ দেবে। আমি একটা ঘটনা বলি শুনুন। সেটা হচ্ছে যে বুইরা খটাসটা, এটা কিন্তু মানে থেমে নেই। আপনাদের মনে আছে ও একবার রোম না ইটালি কোথায় গেছিল, মেয়রের সঙ্গে বসেছিল, দেখা সাক্ষাৎ করে আর কারোর দেখা পায়নি। তখন ও পোপের দেখার চেষ্টা করেছিল, পোপের দেখা পাওয়ার, পোপের সঙ্গে তখন দেখা হয়নি। এ বেটা করেছে কি, এ বেটা পোপের সঙ্গে যোগাযোগ করেছে ওভার ফোন করে, কোনোভাবে পোপকে কনভিন্স করেছে। আমার কথা মিলিয়ে দেবেন, প্রত্যেকটা অর্থে মিলিয়ে দেবেন, বিএনপি নেতাদের কাছে আপনারা জিজ্ঞেস করবেন। গতকাল বা পরশু দিনকে পোপ ফোন করেছিলেন তারেক রহমানকে, সব কুশল বিনিময় টিনিময় হওয়ার পর তারপরে উনি বলেন, পোপ বলেন যে দেখুন না আপনাদের সরকারে যদি কোনোভাবে এনাকে করে নেওয়া যায়, অ্যাকোমোডেট করে নেওয়া যায়। তারেক রহমান একেবারে পরিষ্কার মুখের ওপর বলে দিয়েছেন, দেখুন ওনাকে আমাদের এখানে রাষ্ট্রপতি বানানোর কোনো রকম সুযোগ আমাদের দলে নেই। দ্বিতীয় আর একটা প্রস্তাব তখন পোপ দেন যে তাহলে পরে ওনাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিন। সেটাও তারেক রহমান বলে দিয়েছেন যে সেফ এক্সিট, ওনার যে সেফ এক্সিটের ব্যাপারটা, সেটা কিন্তু আমার একার হাতের মধ্যে নয়। এখানে আন্তর্জাতিক ব্যাপার রয়েছে এবং আমার দলের শীর্ষ নেতাদের সঙ্গে আমি বৈঠক করে এ ব্যাপারে কথা বলে দেখেছি, তাদেরও মতামত কিন্তু এ ব্যাপারে ভিন্ন। সুতরাং এ ব্যাপারেও আমি আপনাকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারছি না। ফলে পোপের যে দুটো অনুরোধ পোপকে দিয়ে করানো হয়েছিল, এক ওকে রাষ্ট্রপতি বানানো, দুই হচ্ছে যদি না হয় নেহাত তাহলে পরে সেফ এক্সিট হওয়া। রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না, সেফ এক্সিটও পাওয়া যাচ্ছে না। এটা আমি যেটা বলছি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি। আপনারা যারা ভাবছেন না, খোয়াব দেখছেন যে উনি রাষ্ট্রপতি হবেন, অথবা দুঃস্বপ্নে ভাবছেন, আপনারাও চান না কিন্তু দুঃস্বপ্নে ভাবছেন কিছু না হলেও অন্তত রাষ্ট্রপতি হয়ে যাবে, সেটা তার হচ্ছে না। আপনারা জনে জনে বিএনপি নেতার কাছ থেকে খবর নিয়ে এটিকে আমি ভুল বলছি না ঠিক বলছি কনফার্ম করে নেবেন। এবার আসি যে আইনজীবীদের কথা। আমাদের ভারতবর্ষের একটা ঘটনার কথা বলি। কসাব যখন ভারতবর্ষ মানে 26/11 যখন হয়েছিল, তখন তার একজন জীবিত একজন জঙ্গি ধরা পড়েছিল, তার নাম হচ্ছে আজমল কসাব। আজমল কসাব আমাদের দেশে হচ্ছে বিচার করতেই হবে। তা বিচার করতে গেলে কি হবে, একজন আইনজ্ঞের দরকার। কিন্তু আজমল কসাব কি করেছিল, দেশের মানুষকে হত্যা করেছিল। দেশের কোনো নামি বেনামি বটতলার উকিলও তার হয়ে আইনে মানে তার হয়ে লড়াই করতে চায়নি। শেষকালে বাধ্য হয়ে আদালতকে সরকারিভাবে নোটিশ দিতে হয় কাগজে, যেরকম আইনজ্ঞ চাওয়া হচ্ছে তাকে এত ফিস দেওয়া হবে, কসাবের হয়ে তাকে ওকালতি করতে হবে। শেষে একজন আইনজীবী পাওয়া গেল যাকে সরকার মানে দিল যে আপনি যদি এই মানে এর কেসটা লড়েন, তাহলে আপনার সমস্ত জীবনের দায়িত্ব আমাদের, এবং আপনি কেস লড়ার পর আপনি যেখানে যেতে চান আমরা আপনাকে সেই দেশে পাঠিয়ে দেব, অর্থনৈতিক সমস্ত সুবিধা দিয়ে আমরা সেই দেশে পাঠিয়ে দেব। অর্থাৎ আমাদের এখানে নিয়মটাকে মানতেই হবে। ও ফাঁসিতে ঝুলবে এটা ঠিক,
কিন্তু নিয়মটাকে মানতেই হবে। সে নিরপরাধ হতেও পারে, তার হয়ে লড়তে তো হবে। 16 বছর ধরে সেই পিটিশন করতে করতে মাপি ভিক্ষা হ্যান ত্যান করতে করতে 16 বছর বাদে সে ফাঁসিতে ঝুলল। যেদিনকে ফাঁসিতে ঝুলল তার আগের দিন লোটাপত্র নিয়ে সেই আইনজীবী পুরো গায়েব, ভারতবর্ষ থেকে গায়েব। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে দেশের মানুষকে খেপিয়ে দিয়ে কখনো কোনো আইনজীবী কোনো কেস নেন না। এখন ডক্টর ইউনূস যা করেছেন তাতে দেশের সাধারণ মানুষ এত ক্ষেপে আছে ডক্টর ইউনূসের উপরে যে কোনো আইনজীবী তার মামলা নিতেই চাইছেন না। আর আপনারা বিএনপির কথা বলছেন, বিএনপির নেতৃত্বকে তিনি এত জ্বালিয়েছেন, এত মুখ করেছেন, মানে দুর্মুখ লোক তো, এবং তার ব্যবহারও অত্যন্ত খারাপ ছিল। তিনি মনে করেছিলেন আমি তো সারা জীবন তো আমি তো এখান থেকে যাবো, কারণ তো বাবার ক্ষমতা নেই আমার এখান থেকে সরাবে। একবার আমি বসে পড়েছি মেটিকুলাস ডিজাইন করে, আমি আর একবার থেকে যাব, কারোর ক্ষমতা নেই। তো উনি একেবারে চাকর বাকরের মতো ব্যবহার করতেন। একবার মনে আছে আমি একটা বৈঠকের কথা বলেছিলাম, সেখানে বিএনপি নেতা ছিল, জামাত নেতা ছিল, এনসিপি ছিল, ও সে মিটিং হচ্ছিল, সে গণভোট নিয়ে সেখানে বোতল ছোড়াছড়ি পর্যন্ত হয়েছিল। বিএনপি নেতার গায়ে বোতল ছুঁড়ে মেরেছিলেন জামাত নেতারা আর এনসিপি নেতারা। এখন যদি বিএনপির কোনো আইনজীবী দাঁড়াতে চান, তাহলে বিএনপির যে অবস্থা আছে, বিএনপি কিন্তু কোনো মতেই তাতে মত দেবে না। আর তিনি তাহলে এক কাজ করতে পারেন, বিএনপি ছেড়ে আর ওই আপনাদের দেশ ছেড়ে দেশত্যাগী হয়ে যদি টাকার জন্য উনি করতে চান তাহলে পরে উনি করতে পারেন। তবে বাংলাদেশের মানুষ তো আমার খুব একটা বিশ্বাস নেই। এ তো আর আমাদের ভারতবর্ষের মানুষ নয় যে এক কাট্টা দেশপ্রেমের ব্যাপারে এক কাট্টা। আপনাদের যেটা সেটা হচ্ছে টাকার প্রেম। টাকার কাছে আপনারা যখন তখন মা বোন বিক্রি করে দেন। মানে আমি বলি সাধারণ মানুষ নয়, আমি বলছি এই সমস্ত যারা আন্দোলনজীবী টিভি আছে যারা, না এরা হচ্ছে আন্দোলনজীবী। তা আন্দোলনজীবী যারা আছে আর তার মধ্যে আইনজ্ঞ কিছু রয়েছে যারা একেবারে টাকার কাছে নিজেদের মা বোন বিক্রি করে দেন, তাদের কথা আলাদা। তারা এখানে টাকা পয়সা নিয়ে ও ফাঁসিতে চুললো কি আজীবন কারাগারে গেল, ওর কিছু দেখার দরকার নেই। ও টাকাটি বগলে পুড়লো, ও বেরিয়ে চলে এলো, ও বরাবরের মতো বাংলাদেশও ছেড়ে দিল। কিন্তু মানে আমাদের ভারতবর্ষ যেমন দায়িত্ব নিয়ে তাকে অন্যদিকে পাঠিয়েছিল, তাকে কি করতে হবে, বাংলাদেশের যে আইনজ্ঞ যিনি লড়বেন তাকে লুকিয়ে দেশ ছাড়তে হবে। তার আগে তো তাকে গালাগাল তো দিন রাত খেতেই হবে। সুতরাং এই অবস্থার মধ্যে আমার মনে হয় না বিএনপিরও কোনো আইনজীবী এগিয়ে আসবেন। আমি পুরো অবস্থাটাই আপনাকে ব্যাখ্যা করলাম। এক হচ্ছে তার রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না, আপনারা যেটা ভাবছেন তিনি রাষ্ট্রপতি হবেন, চেষ্টা করেছিলেন কিন্তু হবেন না। তিনি সেফ এক্সিটও পাবেন না, তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, তাকে কারাগারে যেতে হবে, এবং শেষ পরিণতি কি হবে তা তো আইনের উপর নির্ভর করছে। এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর ইউনূস সরকারের প্রশাসনকে তারেক রহমান পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। আমি এটা এনজয় করছি, কারণ বাংলাদেশে ডক্টর ইউনূস যেভাবে তার প্রশাসন সাজিয়েছিল, অথর্ব অপদার্থ লোকজন এনে এবং সবগুলাকে মব মাস্টার বসিয়ে এবং এনজিওর লোকজন দিয়ে সেই প্রশাসন দূর হচ্ছে বাংলাদেশে। অন্তত জনবান্ধব সত্যিকার অর্থে ভাইব্রেটের যে প্রশাসন, যত দোষ দেন না, আপনি যদি 91, 96, 2001, 2008 থেকে 14 পর্যন্ত, এই পর্যন্ত 14 পরে আর বলছি না, এই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যে গভর্নমেন্ট গুলো দেখেন, তারপরও রে ভাই 16 কোটি মানুষের দেশে এরকম একটা দেশ, টিপিক্যাল একটা দেশ চালানো মুশকিল। আমি বিএনপি গভর্নমেন্ট আসলে 3 দিনের মাথায় একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে মন্ত্রী পরিষদ কি হলো না হলো, মন্ত্রী পরিষদ টক ঝাল মিষ্টি একটা মন্ত্রী পরিষদ হয়েছে। মন্ত্রী পরিষদ কি হলো না হলো তার চেয়ে এখন ইম্পর্টেন্টলি আমরা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখবো আইজিপি কে হলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হলো, সেগুলো কেমন মানুষ হচ্ছে, এবং দুর্নীতি দমন কমিশন
এই জায়গাটায় হাত দিতে হবে বিএনপিকে। দুর্নীতি দমন কমিশনে যদি সত্যিকার অর্থেই জি হুজুর বিএনপি মার্কা কোন লোক বিএনপি বসায়, তাহলে আমাদের আফসোসের সীমা থাকবে। সেখানে বাংলাদেশ মার্কা একটা লোক দরকার। সেখানে আওয়ামী লীগ মার্কা লোক বসিয়েছে, ইউনুস মার্কা লোক বসেছে। আমি বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করবো সে বাংলাদেশ মার্কা একটা লোক যেন বসায়, এবং সেই লোক যেন চোখ বন্ধ করে তারেক রহমান পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে। সেরকম একটা লোক দিয়ে যদি দুর্নীতি সাজায়, এখন লক্ষণ দেখা যাচ্ছে। দেখেন, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর খুবই বিতর্কিত আলোচিত হাসান এইচ মনসুর, তার বিদায় ঘন্টা বেজে গেছে। সেখানে নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসছেন, আলোচিত একজন ব্যক্তিত্ব অর্থনীতি খাতের মুশতাকুর রহমান, তিনি এসছেন। তাকে অলরেডি পত্রপত্রিকায় নিউজ চলে এসছে। ইন্টারেস্টিং খবরগুলো এসছে পুলিশের দিক থেকে। পুলিশে একদম ঢালাও পুলিশে আপনার পরিবর্তন শুরু হয়েছে, পুলিশ আইজিপি পরিবর্তন হয়েছে। সেই বাহরুল আলম, আমরা দুদিন ধরেই বলছিলাম, সে যখন অতি কথন শুরু করলো তখনই বলছিলাম যে মনে হয় বাহরুল আলমের চেয়ার নড়বড়ে। খবরে বলা হচ্ছে নতুন সরকার গঠনের পর প্রশাসন সর্বস্তরে ব্যাপক পরিবর্তন হলেও মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগের মাধ্যমে পুলিশ বাহিনীতে রদবদল শুরু হয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মব ও সন্ত্রাস বন্ধ এবং পুরো পুলিশ বাহিনীর মধ্যে ভেঙে পড়া মনোবল ও চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে হলে দ্রুত এসবি, র্যাব, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, জেলা এসপি ও থানার ওসিদের মধ্যে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসনে আওয়ামী লীগ 15 বছর দলীয়করণ করেছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয়করণ করা হয়েছে। সেখান থেকে বের হয়ে আনতে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ প্রশাসন। জাতীয় নির্বাচন আগে পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রধান, অতিরিক্ত আইজি ও ডিবি প্রধান এই একটি ইসলামী রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা কৌশলে ষড়যন্ত্র লিপ্তেছেন। কে? জাতীয় নির্বাচনের আগে পুলিশের বেশ কয়েকটি ইউনিটের প্রধান, অতিরিক্ত আইজি ও ডিবি প্রধান, ইভেন পুলিশ প্রধানের প্রতিও নজর ছিল অনেকের, যে একটি ইসলামী রাজনৈতিক দলের পক্ষে কৌশলের ষড়যন্ত্র লিপ্ত ছিল, মানে জামাতের পক্ষে তারা কৌশল নেওয়ার চেষ্টা করেছিল। সেই সব প্রেক্ষাপটে সবশেষ আমরা আরো যে খবর জানতে পাই, সেই খবর হলো ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী, সেই সাজ্জাদ আলীরও সম্ভবত বিদায় ঘন্টা বেজে গেছে। নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার। কি ঘটেছে ঘটনা? নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকা পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে